মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। চ্যাট বক্সে নাম রোলটা লিখে ফেলো মেয়েরা। চ্যাট বক্সে আসসালামু আলাইকুম মিস। রাখি। সিদ্ধ না হলে আরো ভালো কাঁচা তৈরি পাওয়া যায়। এই গ্রুপে কেউ কি লিংকটা দিয়েছো মেয়েরা? জি মিস, দেওয়া হয়েছে। একটু কেউ লিংকটা দিয়ে দাও। মিস আসসালামু আলাইকুম। আচ্ছা, 9টা 5 বাজে, মাত্র 23 জন হয়েছে আমরা। তো দ্রুত জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, 9টা 5 বেজে গিয়েছে, আমরা ক্লাস শুরু করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আশা করি সবাই ভালো আছো মেয়েরা। সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আপনি কেমন আছেন? আমি মিস আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমিও ভালো আছি সবার দোয়ায়। আচ্ছা দেখো, আজকে আমাদের ক্লাসটা হচ্ছে, আমরা গত লাস্ট ক্লাস করেছিলাম। লাস্ট ক্লাস আমরা কবে করেছিলাম বলো তো? ঈদের আগে 14 তারিখে সম্ভবত আমাদের লাস্ট ক্লাসটা হয়েছিল, বা অবি ক্লাসটার কথা। জি মিস। 14 তারিখে মিস আসসালামু আলাইকুম। পঞ্চম অধ্যায়টা আমরা শুরু করেছিলাম, মানে পঞ্চম অধ্যায়টা সরি শেষ করেছিলাম। মনে আছে সবার? জি মিস। আচ্ছা, পঞ্চম অধ্যায় শেষ করেছিলাম। তাহলে আজকে সেই হিসেবে আমাদের ষষ্ঠ অধ্যায় শুরু করার কথা। সবাই কি বইটা নিয়ে বসেছো? জি মিস।
তাহলে আজকে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করছি, বাংলাদেশের অর্থনীতি ভূমিকা এবং পার্ট 1 মোট দেশজ উৎপাদন আছে। বইটাতে দেখিয়ে দেখো মোট দেশজ উৎপাদন, যেটাকে বলা হয় ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যেটাকে আমরা জিডিপি বলি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে একটা ইম্পর্টেন্ট অধ্যায়, কিন্তু পার্টিসিপেন্টস এর সংখ্যা কম, এটা হচ্ছে সমস্যা। মোট দেশজ উৎপাদনকে আমরা মোট অভ্যন্তরীণ উৎপাদনও বলে থাকি। দেশের ভিতরে যে উৎপাদন সেটাকে বলা হচ্ছে মোট দেশজ উৎপাদন। আচ্ছা, এই পার্টটা পড়ার পরে আমরা যেসব বিষয় জানতে পারবো, দেশের উন্নয়নে কোন ধরনের প্রতিষ্ঠান ভূমিকা রাখে সে সম্পর্কে জানতে পারবে। মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন কি সে সম্পর্কে জানতে পারবে। আর মোট জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় বলতে কি বোঝায় সে সম্পর্কে বলতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা বইয়ে যাওয়ার আগে আমরা একটু দেখে নেই জিডিপি বলতে কি বুঝি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি। আচ্ছা, একটি দেশের অভ্যন্তরে মানে দেশের ভিতরে এক বছরে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারে সামষ্টিক মূল্যই হচ্ছে মোট দেশজ উৎপাদন, যেটাকে বলা হয় জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমার কথা কি বুঝতে পেরেছো? এখানে কথা বুঝতে কোনো অসুবিধা আছে? No, miss. দেশের ভিতরে নির্দিষ্ট সময় মানে একটা বছরে, একটা নির্দিষ্ট বছরে, ঠিক আছে, 6 মাসে না, 9 মাসে না, 1 বছরে। আচ্ছা, এখানে আগের বছরের তুলনায় পরের বছরের এই উৎপাদন যে হারে বাড়ে সেটি হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি। মানে গত বছর যে পরিমাণে ছিল তাতে যদি কিছুটা পরিমাণে বাড়ে সেটাকে বলা হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি। যেটুকু বাড়লো সেটাকে বলা হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি। জিডিপি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের একটা সূচক, যেটাকে বলা হয় মাত্রা। যে কিভাবে আমরা বুঝবো যে জিডিপির পরিমাণ যখন বেশি হবে তখন আমরা বুঝবো যে হ্যাঁ দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে। আর যদি খারাপ হয়, পূর্বের বছরের তুলনায় এবছর খারাপ হয়, তাহলে আমরা বুঝবো যে পরিমাণটা খারাপ, দেশের মানে অর্থনৈতিক অবস্থাটা তুলনামূলক খারাপ। এই জিডিপি বুঝতে কারো কোনো সমস্যা আছে? No, miss. গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেটাকে বলা হয় জিএনপি। গ্রস মানে মোট, এনপি হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট। এটা হচ্ছে একটি দেশের সাধারণত এক বছরে দেশের সকল নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকে জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় উৎপাদন বলে। এখন দেশের সকল নাগরিক বলতে দেশের ভিতরে যারা উৎপাদন করছে তারা তো আছে, এবং তোমরা জানো যে দেশের বাইরে, আমাদের দেশের বাইরে প্রচুর মানুষ আছে যারা উৎপাদন করছে এবং আমাদের দেশে পাঠাচ্ছে। তাদের যে আয়টা সেটাকে সহ যোগ করাটাকে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এখন এই জিডিপি আর জিএনপির মধ্যে বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। No, miss. তার মানে No, miss, নেই। জিডিপি হচ্ছে দেশের ভিতরে শুধু, আর জিএনপি বলতে দেশের ভিতর তো আছে, সাথে দেশের বাইরে থেকে যারা উৎপাদন করছে তাদেরটাকেও বোঝানো হচ্ছে। আমার কথা বুঝতে পেরেছো সবাই? এবং সবগুলোই কিন্তু একটা বছরে, এক বছরে, সেটা জানুয়ারি থেকে ডিসেম্বর হতে পারে। সাধারণত আমরা অর্থনৈতিক যে বছরগুলো হয় সাধারণত জুলাই থেকে, এক বছরের জুলাই থেকে পরের বছর জুন পর্যন্ত সময়টাকে ধরা হয়। আমার কথা বুঝতে পেরেছো সবাই? এখানে কারো কথা বুঝতে অসুবিধা নেই, তাই তো? তাহলে এরপরে দেখি মাথা পিছু আয় বলতে কি বুঝো, যেটাকে আমরা বলি পিসিআই, পার ক্যাপিটা ইনকাম। আচ্ছা, মাথা পিছু শব্দটির অর্থ হচ্ছে প্রতি ব্যক্তি, মানে প্রত্যেক মাথায়, সেটাকে বলা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি। মাথা পিছু আয় বলতে বোঝায় কোনো দেশ বা ভৌগোলিক অঞ্চলে কোনো ব্যক্তি, মানে ব্যক্তি প্রতি আয় করা পরিমাণের একটি পরিমাপ। এখন বলতে পারো যে তোমরা তো ছোট মানুষ, তোমরা ক্লাস 8 এ পড়ো, তোমাদের তো আয় করা সম্ভব না, তাই না?
তোমাদের পক্ষে তো আয় করা সম্ভব না। এখন এই যে ইনকাম হচ্ছে একজন বয়স্ক মানুষ করছে, মানে যার ইনকামের সময় হয়েছে সে করছে, কিন্তু এটাকে যখন ভাগ করা হচ্ছে তখন কিন্তু সবাইকে, দেশের সমস্ত জনগণকে নিয়ে ভাগ করা হয়। তাহলে বলা হচ্ছে যে এখন সাধারণত একটি বছর নির্দিষ্ট সময়কালে কোনো ভৌগোলিক অঞ্চল মানে তো আমরা জানি যে একটা নির্দিষ্ট জায়গার বা দেশের কথাই বলা হচ্ছে, ভৌগোলিক অঞ্চলের অধীনে বসবাসকারী ব্যক্তির জীবন মানের মূল্যায়ন করার জন্য একজন ব্যক্তির দ্বারা অর্জিত গড় আয় নির্ধারণ করাই হলো মাথাপিছু আয়। এখানে বুঝতে কোথাও সমস্যা আছে? নো মিস। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই, পরিবারে মনে কর বাবা ইনকাম করে, মনে করি আমরা বাবার ইনকাম 20,000 টাকা, ঠিক আছে? পরিবারের সদস্য হচ্ছে 4 জন, পরিবারের সদস্য বাবা মা আর ভাই বোন বা 2 বোন বা 2 ভাই, যেটাই বলি না, তাহলে সেই পরিবারের মানে বলতে পারি মাথাপিছু আয় কত? বলো তো কত, পরিবারটার মাথাপিছু আয় কত? তাহলে 20/4 দিব, 20/4 হয় যদি 4-5, 5,000 টাকা প্রত্যেকের মাথাপিছু আয়। সমস্যা আছে? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি মিস। সবাই কি আমার কথাটা শুনতে পাচ্ছ বা বুঝতে পেরেছো? জি মিস। তার মানে দেশে কিন্তু ঠিক একইভাবেই করা হয়, দেশের মোট উৎপাদনের পরিমাণটাকে আনার পরে দেশের মোট জনগণকে করা হয়, তখনই পাওয়া যায় মাথা পিছু আয়। ঠিক আছে, এরপরে দেখি আমরা, সবাইকে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? জি মিস। আরেকটা বিষয় আমরা নিয়ে দেখে নিই, সাধারণত কোন দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসেবে আখ্যায়িত করা হয়। আমরা মাঝে মাঝে শুনি প্রবৃদ্ধির পরিমাণ বাড়ছে, দেশে প্রবৃদ্ধির পরিমাণ হার বেড়েছে, এরকম একটু কিন্তু শুনি আমরা, তাই না? তাহলে জি মোট মিস। উৎপাদন মানে জিডিপির বৃদ্ধির শতকরা হার, বৃদ্ধির পরিমাণটা হলো এত, কিন্তু শতকরা কত, 100-তে কত কত টাকা বেড়েছে, কত পরিমাণ বেড়েছে, সেটাকে বলা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। একটা দেশ অর্থনৈতিকভাবে কতটা উন্নতি করছে তার প্রধান মানে নিয়ামক বা প্রধান কি বলবো মানে তার নির্ধারণ করার পদ্ধতিটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এখানে কারো বুঝতে কোনো সমস্যা থাকলে আমাকে বলো যে আমরা এই লাইনটাকে বুঝি নাই বা এই শব্দটাকে বুঝি নাই। আছে, কারো সমস্যা আছে? আর এগুলোকে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যখন আমরা প্রশ্নোত্তর লিখবো বা যখন আমাদের আরেকটু ভেঙে বুঝতে হবে তখন কিন্তু এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। এখন আমরা দেখি অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কি। দেখো, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে নির্দিষ্ট সময় একটি দেশের অর্থনীতিতে পণ্য ও সেবার উৎপাদন বৃদ্ধি বোঝায়। সাধারণত কোনো দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসেবে আখ্যায়িত করা হয়। সহজ ভাষায় অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে মোট উৎপাদনের বর্ধিত অংশের শতকরা হারকে বা মানকে বোঝায়। এখানে কারো কোথাও বুঝতে অসুবিধা আছে নাকি আমাকে একটু বলো। মুচে রাইলে তারপরে পানি যাবে সমস্যা দেখো। আরেকবার কি বলবো, আমি বুঝতে পারিনি, আরেকবার বলবা। মিস ও মনে হয় আপনাকে বলেনি, ওর মাইক্রোফোন অন ছিল। আচ্ছা, যাই হোক, তো এখানে কারো কোথাও বুঝতে অসুবিধা নেই তো? তোমরা এখানে কি নো সবাই মিস, অসুবিধা নেই। সবাই কি স্ক্রিনশট নিয়েছো এগুলো? জি মিস। জি মিস নিস। আচ্ছা, ঠিক আছে, এখানে কারো সমস্যা নেই, আমরা একটু বইয়ে আসতে চাই, বইটা দেখি একটু কি আছে।
আম্মা দেখো হেবেরই কিন্তু বই আছে, হ্যাঁ এটা সব পারতে চায় না মা। আচ্ছা দেখো বাংলাদেশের অর্থনীতি, এটা নিয়ে কিন্তু আমরা এই যে এই কি বলে এই প্যান্ডামিক সিচুয়েশন আমরা বলছি আমাদের দেশের অর্থনীতির অবস্থাটা আগের চেয়ে ভালো নেই, খারাপ হচ্ছে, কিন্তু অর্থনীতিটা যেন একেবারে বেশি খারাপ না হয়ে যায় এই জন্য কিন্তু সরকার বিভিন্ন পলিসি গ্রহণ করছে। কোন সময়ের জন্য খুলছে মার্কেট, কোন সময়ের জন্য খুলছে না, কতটুকু সময়ের জন্য খুলছে, অল্প সময়ের জন্য তার মানে নির্দিষ্ট সময়। কারণটাই হচ্ছে দেশের অর্থনীতি যেন একেবারে ভেঙে না পড়ে, একটা চল অবস্থায় থাকে, সে কারণে কিন্তু সরকার অনেক চেষ্টা করছে। তোমরা কি এটা বুঝতে পারছো যে সরকার যে বিভিন্ন সময় বিভিন্ন রকম এই যে প্যান্ডামিক সিচুয়েশনের কথা বলছি, যে বিভিন্ন সময় বিভিন্ন পলিসি নিচ্ছে, এগুলো কি বুঝতে পারছো তোমরা? কি কারণটা কি? একটু অনুমান করবা যে দেশটা কিন্তু আচ্ছা, যার কথা বলার প্রয়োজন হবে সে অন করে নিয়ে কথা বলবা, ঠিক আছে? আচ্ছা এখন আমরা দেখি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে, ঠিক আছে? বাংলাদেশকে আমি একটু তোমাদের একটু ইয়ে করি, মাঝখানে একটু কথা বলে নেই। তোমাদের কি অ্যাসাইনমেন্ট দিয়েছে মেয়েরা? মিস 10th উইক পর্যন্ত করেছি। হ্যাঁ, তার মধ্যে কি বাংলাদেশের বিশ্ব পরিচয় আছে? জি মিস। আচ্ছা এটা এটা কত নম্বর অধ্যায়ের উপর দিয়েছিল? দ্বিতীয় অধ্যায়? জি মিস। দ্বিতীয় অধ্যায়। কেউ কি তোমরা পোস্টারে করেছো কেউ? ক্যালেন্ডারের পিছনে এরকম কেউ করেছো? আচ্ছা যে করোনায় খুব ভালো, তবে কেউ যদি করে থাকো এখনো সময় আছে, এটা কিন্তু তোমরা পেজ আকারে করবা, খাতা আকারে করবা, ঠিক আছে? উপরে নামটা লিখবা ঠিকভাবে স্পষ্ট অক্ষরে, রোলটা লিখবা স্পষ্ট অক্ষরে, এবং ক্লাসটা লিখবা স্পষ্ট অক্ষরে। অনেক সময় তোমরা কি করো, আমরা এই গত অ্যাসাইনমেন্টটা দেখতে যে দেখেছি যে উপরে লিখেছো তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, কিন্তু ভিতরে দিয়েছো ধর্মেরটা কে স্ট্যাপলার করেছো, একসাথে হয়তো অনেকগুলো করেছো সে কারণেও হতে পারে। তো এগুলো যখন জমা দিব বা খাতাগুলোকে আমরা দেখবো, একবার রিচেক করে নিব যে আমি বাওবি খাতায় বাওবিটাই আছে কিনা। আমার কথা বুঝতে পেরেছো সবাই? কেউ পোস্টারে কেউ করবা না, ঠিক আছে? পোস্টার আকারে কেউ করবা না। তো অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন নাই তো? তাহলে আমরা একটু পড়ায় চলে আসছি। বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশকে বলা হয় কৃষি প্রধান দেশ, এটা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি, তাই না? ক্লাস 1-2 থেকে যখনই আমরা পরিবেশ পরিচিতিটা পড়ছি তখন থেকে আমরা জানছি যে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। এবং আমরা যখন ঢাকার বাইরে যখনই যাই তখনই দেখি একটুখানি শহরটা পার হলেই রাস্তার দুই পাশে খালি ফসলি জমি। তাতে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ আসলে সত্যিকারের অর্থে কৃষি প্রধান দেশ। এদেশের বেশিরভাগ লোক গ্রামে বাস করে, আর কৃষি তাদের জীবিকার প্রধান উপায়। এছাড়াও গ্রামাঞ্চলে কিছু লোক আছে যেমন তাঁতি যে কাপড় বনে, জেলে মাছ ধরে, কুমার যে মাটির কাজ করে, কামার যে লোহার কাজ করে, মুদির দোকানদারও ছোটখাটো ব্যবসা করে জীবন ধারণ করে। শহরাঞ্চলের মানুষ প্রধানত চাকরি ও ব্যবসা বাণিজ্য করে। এছাড়াও শহরে বহু লোক রিক্সা, ঠেলা ও ভ্যান গাড়ি চালক, মুটে মজুর, এগুলো বুঝো? মুটে মজুর বোঝো? মুটে মজুর, ছোট দোকানদার ও ফেরিওয়ালা ইত্যাদি হিসাবে জীবন ধারণ করে। এসব কাজ হয় ব্যক্তি উদ্যোগে, মানে ব্যক্তি নিজস্ব উদ্যোগে এই কাজগুলো করে, এখানে কেউ কাউকে চালায় না। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানায় এদেশে কিছু শিল্প কারখানা, রেল, সড়ক ও নৌ পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। শিক্ষা এবং স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ সেবামূলক খাতও রয়েছে। বর্তমানে বেসরকারি মালিকানায় দেশে অনেক শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দেশের উন্নয়নে এগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাছাড়া বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এই খাত থেকে। এভাবে সরকারি ও বেসরকারি দুই খাতকে নিয়েই বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা বিকশিত হচ্ছে।
এই এই প্যারাটাতে বুঝতে কারো কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, তাহলে এই অধ্যায়টা পড়া শেষ হলে আমরা যে No, miss. বিষয়টা জানতে পারছি সেটা দেখো, মোট অভ্যন্তরীণ উৎপাদন, যেটাকে আমরা দেশজ উৎপাদনও বলি, জিডিপি, মোট জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মাথাপিছু আয়ের ধারণা, উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবো। মোট দেশজ উৎপাদনে যেসব খাত অবদান রাখছে তা বর্ণনা করতে পারবে। মানব সম্পদ উন্নয়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো। বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবো এবং অন্যান্য দেশের মানব সম্পদ উন্নয়নের সঙ্গে তুলনা করতে পারবো। মানব উন্নয়ন সূচকের ধারণা ব্যাখ্যা করতে পারবো। মানব উন্নয়ন সূচকের ক্ষেত্রে বাংলাদেশ ও উন্নয়নশীল কয়েকটি দেশের তুলনা করতে পারবো। বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্স ও অর্থনীতিতে এর প্রভাব ব্যাখ্যা করতে পারবো। মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের মনোভাব অর্জন করব। তো ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি, এটা দেখো পার্ট 1, এখানে বইয়ে মনে হয় লেখা হয়নি। এটা হচ্ছে মোট দেশজ উৎপাদন বা যেটাকে বলি মোট অভ্যন্তরীণ উৎপাদন, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জিডিপি বলতে কি বুঝো, ইংলিশেও আসতে পারে, বাংলায়ও আসতে পারে। এটা কিন্তু মানে পূর্ণরূপটা অবশ্যই জেনে রাখবা এবং মনে রাখবা। দেখো, একটি দেশের অভ্যন্তরে দেশি বা বিদেশি নাগরিকদের দ্বারা প্রতি বছর উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন। জিডিপি হিসাব করা হয় মূলত একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তি বা সামর্থ্য বোঝার জন্য, যে দেশটা আসলে কতটা নির্ভরশীল, কতটা নিজেরাই মানে নিজেদেরকে পরিচালিত করতে পারে, সেটা বোঝার জন্য এটার হিসাবটা করা হয়। তবে দেশের কোনো ব্যক্তি যদি বিদেশে কাজ করে অথবা কোনো কোম্পানি যদি বিদেশে ব্যবসা করে দেশে পাঠায়, সেই আয় মোট অভ্যন্তরীণ উৎপাদন হিসেবে পরিগণিত হবে না। সেটা কিন্তু আবার এর ভিতরে ইনক্লুড হবে না, যোগ হবে না, জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। মূলত জিডিপি হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের আর্থিক মূল্য। সেখানে বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। No, miss. No, miss. তাহলে জিডিপি বোঝা গেল যে দেশের ভিতরে উৎপাদন, কিন্তু এখানে বিদেশ থেকে কেউ টাকা পাঠিয়েছে সেটা আমার এর ভিতরে অন্তর্ভুক্ত হবে না। শুধুমাত্র দেশের ভিতরে দেশি অথবা বিদেশি নাগরিক যারাই হোক উৎপাদন করছে, সেটার আর্থিক মূল্যটাই হচ্ছে জিডিপি। এরপরে আসি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেটাকে বলে জিএনপি। এটার ভিতরে কিন্তু আবার অন্তর্ভুক্ত কোনটা হচ্ছে, দেখো, একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়, যেটাকে আমরা সাধারণত বলি 1 বছরে, যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন। অর্থাৎ একটি দেশের নাগরিক নিজ দেশ সহ বিশ্বের যেখানেই চাকরি বা ব্যবসা করুক না কেন, যখন তার অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয় তখন তা মোট জাতীয় উৎপাদন হিসেবে বিবেচিত হয়। জিএনপি হিসাব করা হয় একটি দেশের নাগরিকদের অর্থনৈতিক অবদান বোঝার জন্য। যেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে চাকরি বা ব্যবসা করে অর্জিত অর্থের যে পরিমাণ অর্থ বৈধ পথে বাংলাদেশে পাঠায় তা বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের অংশ হবে। এখানে বুঝতে কারো সমস্যা আছে লাইনগুলোতে? কোনো শব্দে বুঝতে অসুবিধা আছে কারো? No, miss. নো মিস। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যেহেতু আগে একবার একটু বুঝিয়ে নিয়েছি। এরপরে দেখি মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম। এটা কিন্তু তোমাদের প্রশ্ন আছে এবং তোমাদের অনুশীলনীতে এই বিষয়ে একটা প্রশ্ন আছে, ঠিক আছে? একটি দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথা পিছু আয় পাওয়া যায়। তাহলে মোট জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে জিডিপি, অন্তর্ভুক্ত হবে দেশে যেটা উৎপাদন হচ্ছে, আর দেশের বাইরে থেকে যারা টাকা পাঠাচ্ছে তাদেরটাও অন্তর্ভুক্ত হবে। তারপরে যে আয়টা হবে সেটাকে বলবো জিএনপি। এই জিএনপি কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করতে হবে। বাংলাদেশের জনসংখ্যা এখন কত জানা আছে কারো? বাংলাদেশের জনসংখ্যা এখন কত কারো জানা আছে? আদমশুমারি যে করা হয় এটা কি তোমরা জানো? জি জি, মিস। miss. কত বছর পর?
কত বছর পর পর? কত বছর পর পর আদমশুমারি হয় জানো সবাই? 10 বছর। হ্যাঁ, 10 বছর পর পর আদমশুমারি করা হয়, মানে মানুষ গণনা করা হয়। দেখবা যে পরিসংখ্যান ব্যুরো থেকে লোক আসবে, এসে দেখবে যে আপনার বাসায় এত বছর, 18 বছর ঊর্ধ্বে কতজন আছে, 18 বছর নিচে কতজন আছে, ছেলে কতজন আছে, মেয়ে কতজন আছে, এই সম্পর্কিত তারা তথ্য নিয়ে যায়। তারপর তারা বের করে যে দেশের জনসংখ্যা কত। আচ্ছা, তাহলে মাথাপিছু আয় পাওয়া যায় কিভাবে? জিএনপি থেকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় মাথাপিছু আয়। এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি, সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত এবং অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। মাথাপিছু আয় সমান সমান ভাগটা কি হবে? যে মোট কোন নির্দিষ্ট বছরের মোট জাতীয় আয় ভাগ ওই বছরের মোট জনসংখ্যা। দেখো তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। ধরা যাক 2011 সালে একটি দেশের মোট জনসংখ্যা ছিল 10 কোটি। ওই সময় ওই দেশের জাতীয় উৎপাদন বা আয় ছিল 5,000 কোটি মার্কিন ডলার। তাহলে মাথাপিছু আয়টা কত হবে? 5,000 ভাগ 10 কত হচ্ছে? 500 মার্কিন ডলার। মার্কিন ডলার মানে বুঝো তো? মার্কিন ডলার মানে মেয়েরা বুঝো সবাই? $1 সাধারণত 80 টাকা। মার্কিন ডলার মানে আমেরিকার যে ডলারটা, সেটাকে বলা হচ্ছে মার্কিন ডলার। ঠিক আছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি মিস। এখানে বুঝতে কোনো অসুবিধা নাই তো? নো মিস। তাহলে যে কোনো দেশের কৃষি, শিল্প, সেবা সহ যাবতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্য হচ্ছে জনগণের আয় বৃদ্ধি করা। জনগণের আয় বৃদ্ধি পেলে জীবনযাত্রার মান বৃদ্ধি পায় এবং দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। স্বাধীনতার পর মানে 1971 সালের পর বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধির ফলে ধীরে ধীরে জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। 2010 সালে আমাদের মাথাপিছু আয় ছিল 928 মার্কিন ডলার। 2018-19 সালের অর্থ বছরে এসে দাঁড়িয়েছে 1909 মার্কিন ডলার। ঠিক আছে? $1,909 মার্কিন ডলার। আর বর্তমানে 2019-20 সালে এসে দাঁড়িয়েছে 2000, সম্ভবত 2000 মার্কিন ডলার এরকম দাঁড়িয়েছে। একটা দেশ কতটা উন্নত বা অনুন্নত তা বিচার করা হয় কতগুলো সূচক বা মানদণ্ডের সাহায্যে। এই মানদণ্ডগুলো হলো, একটা দেশ উন্নত কি উন্নত সেটার জন্য একটা কতগুলো নির্ধারণ করা হয়, সেটাকে করা হয় কতগুলো সূচকের সাহায্যে। সেগুলো কি কি? এই মানদণ্ডগুলো হলো দেশটির মোট জাতীয় উৎপাদন, জনগণের মাথাপিছু আয়, জীবনযাত্রার মান প্রভৃতি। এই সব দিক বিচারে বাংলাদেশের অর্থনৈতিকভাবে অনেক উন্নতি লাভ করেছে। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার প্রতি বছরই পূর্ববর্তী বছরগুলোকে ছাড়িয়ে যাচ্ছে। এর মধ্যে যেমন আছে আমাদের অভ্যন্তরীণ উৎপাদন, তেমনি আছে প্রবাসে কর্মরত শ্রমিক ও অন্যান্য চাকরিজীবীদের অবদান। বাংলাদেশ ব্যাংকের এক হিসাবে দেখা যায় 2004-2005, এটা কি বুঝো? 2004-2005 যে বোঝাচ্ছে, অর্থাৎ 2004-এর জুলাই মাস থেকে 2005-এর জুন মাস পর্যন্ত এটাকে বলা হয় অর্থ বছর। ঠিক আছে? কোন বছরের জুলাই মাস থেকে পরের বছর জুন মাস পর্যন্ত বোঝায় অর্থ বছর। তাহলে 2004-এর জুলাই মাস থেকে 2005-এর জুন মাস অর্থ বছরে যেখানে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের পরিমাণ ছিল 3,70,707 কোটি টাকা, সেখানে 2018-2019 অর্থ বছরে এর পরিমাণ হয়েছে 25,36,177 কোটি টাকা। এটা পাওয়া গেছে কোথায়? বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2019। দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদন ও আয় বৃদ্ধির মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করা। দেশে উৎপাদন বাড়লে জনগণের জীবনযাত্রার উপর তার প্রভাব পড়বে।
দারিদ্র্য হ্রাস পাবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে, বেকারত্ব হ্রাস পাবে। এর সঙ্গে যদি আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারকেও নিয়ন্ত্রণে রাখা যায়, তবে প্রবৃদ্ধি সূচকে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। এখন বলো, এখানে কোনো লাইনে বা শব্দে বুঝতে অসুবিধা আছে কিনা বলো একটু আমাকে। কারো কোনো সমস্যা আছে মেয়েরা? নো মিস। এখানে দেখো তোমাদের কাজে যেটা দিয়েছে, জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয় ধারণা দুটি ব্যাখ্যা করো। জাতীয় উৎপাদন মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আর মাথাপিছু আয় মানে পিসিআই সম্পর্কে ধারণা দুটো ব্যাখ্যা করতে বলেছে। ঠিক আছে, এটা পারা যাবে না এখান থেকে? জি মিস। তাহলে আমাদের কি আজকের পাঠে কারো বুঝতে কোনো সমস্যা আছে? আজকের এই পর্যন্ত নো পড়ায় মিস। নো মিস। মাথাপিছু আয় এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। মাথাপিছু আয় ধারণাটাকে আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে জিএনপির মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকে, সেটাকে মনে রাখলে তোমরা এটা পারবা। পরীক্ষায় কিন্তু এরকম মানে এটাই বইয়েরটাই দেওয়া হবে না, বইয়েরটা একটু অন্যরকম করে দেওয়া হবে, সংখ্যাটা অন্য করে দেওয়া হবে, সেখানে কিন্তু বুঝতে হবে। তাহলে আমি মনে করি তোমাদের আজকে এখানে পড়ায় বুঝতে কোনো অসুবিধা নাই, তাই তো? জি মিস। তাহলে কি আমরা একটু বাড়ির কাজ দেখে আসি, আমরা এটা বন্ধ করে আমাদের বাড়ির কাজটা একটু দেখি। দেখো, আমি অনুধাবনমূলক কয়েকটা প্রশ্ন দিয়েছি যে মোট দেশজ উৎপাদন কাকে বলে, মাথাপিছু আয় কি, এর সূত্রটি লেখো, আর জিএনপি বলতে কি বুঝো, দেশের উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা রাখে, আর প্রবৃদ্ধি সূচকে দেশকে এগিয়ে নিতে কি করতে হবে। আর ভূমিকা এবং পার্ট 1 থেকে 20টা জ্ঞানমূলক প্রশ্নোত্তর তৈরি করো। পেয়েছো? এটা নিয়েছো তোমরা সবাই? জি মিস। সবাইকে জি মিস। জি মিস। এটা কি দেখতে পাচ্ছ সবাই? জি মিস। জি। আচ্ছা, এটা একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো। আচ্ছা, বলো তো এখানে প্রশ্ন বুঝতে কারো কোনো অসুবিধা আছে? এখানে প্রশ্ন বুঝতে কারো কোনো সমস্যা আছে? নো মিস। নো মিস। এটা কিন্তু একটু একটু মনে রেখে রেখে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? একটু মনে রেখে রেখে পড়তে হবে। কারো কোনো বুঝতে অসুবিধা নেই তো? নো মিস। নো মিস। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, যে কোনো বিষয়ের প্রশ্ন। কারো কোনো প্রশ্ন আছে? নো মিস। তোমাদের এরপরে সম্ভবত হারুন স্যারের ক্লাস, তাই না? ইংরেজি ক্লাস, তাই না? জি মিস। আচ্ছা, তা কোনো সমস্যা নেই তাই না? আজকে পাঠে কারো পড়া বুঝতে কারো সমস্যা নেই তো? জি মিস। তাহলে কি আমরা ক্লাস শেষ করবো আজকে? জি মিস। জি মিস। ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আর আজকে মাত্র এই যে 42 জনকে নিয়ে আমরা পার্টিসিপেন্টস ছিলাম, কিন্তু আমাদের আরো হওয়া উচিত ছিল, তাই না? তো সবাই ক্লাসে অংশগ্রহণ করো, কিভাবে বাড়ানো যায় এবং পরীক্ষা সংক্রান্ত বিষয় সম্পর্কে তোমাদেরকে হেড স্যার জানাবে। আর লকডাউন যে আরো 5 দিন বেড়েছে সবাই দেখেছো নিশ্চয়ই। জি মিস। তাহলে তোমরা এর মধ্যে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে রাখো, যখনই বলা হবে তখন গিয়ে দিয়ে আসবা। তার পর্যন্তই। হ্যাঁ বলো।
হ্যাঁ বলো। মিস প্রথমে যে আপনি ওই যে জিএনপি এর ইয়েটা দেখাচ্ছিলেন এটা একটু দেখাবেন। জিএনপি টা তুমি নিতে পারো নাই? না মিস। জিএনপি টা নিতে পারো নাই, দেখি আমাদের সময় হচ্ছে কিনা। এটার কথা বলছো? জি মিস এটা। এটার কথা বলছো? জি মিস। এটা নাও, স্ক্রিনশট নাও। হয়েছে? হয়েছে? পরেরটা নেওয়া হয়েছে? জি মিস। তারপরটা এটা নেওয়া হয়েছে? জি মিস। বাড়ির কাজটা নিয়েছো? শিখন ফলটা আমরা একবার দেখে আসি যখন এখানে এসেছি। শিখন ফলে যেগুলো আছে সেগুলো কি আমরা মানে বুঝতে পেরেছি আজকে? জি। তাহলে আজকে আমরা এখানে শেষ করব। আর কারো কোনো প্রশ্ন আছে বলো? আর কারো কোনো প্রশ্ন আছে? হুমায়রা হোসেন, জি মিস। কোনো সমস্যা আছে? কারো জিজ্ঞাসা আছে? কোনো জিজ্ঞাসা আছে তোমার? নো ম্যাম। তো ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করি, কেমন? ওকে মিস। 20 মিনিট পরে তোমাদের আবার ক্লাস আছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আপনিও ভালো থাকবেন। আলাইকুম।